আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইগর দেয়াল গল্পের পার্ট 5। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমার ডাইনিং রুমের সোফায় বসে আমি ল্যাপটপে কাজ করছি। এদিকে রাত শেষ হয়ে সকাল হতে যাচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখলাম সামনে একজন সুঠামদেহী লোক দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, মুখে ক্রোড় হাসি। এই লোকটির নাম হলো জাওয়াত, আমার চিরপ্রতিদ্বন্দ্বীও বলতে পারেন। তারপর জাওয়াত ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি খবর আদি? শুনলাম তুমি নাকি ইদানিং বিজনেসের চেয়ে দান খয়রাত বেশি করছো, পুরনো প্রেমিকার বাবার অপারেশনের বিল দিচ্ছ। বেশ বেশ। আমি চোখ শুরু করে খুব শান্ত গলায় বললাম, জাওয়াত, আমার দরজায় পা রাখার আগে দুবার ভাবা উচিত ছিল তোমার। এই শহরে যারা আমার পার্সোনাল ম্যাটারে নাক গলায় তাদের নাক আর আস্ত থাকে না। জাওয়াত একটা অট্ট হাসি দিয়ে বলল, আরে ভাই, রাগ করছে কেন? আমি তো জাস্ট অনন্যাকে দেখতে এলাম। 7 বছর আগে যখন আমার ডিল মেনে নিয়ে তোমার থেকে দূরে সরে গিয়েছিল তখন তো বেশ ভালোই ছিল, এখন আবার কেন তোমার কাছে এলো? এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আর বললাম, কি ডিল জাওয়াত? তুমি কি বলতে চাচ্ছ তুমি? জাওয়াত আমার খুব কাছে এসে বলল, অনন্যা কি বলেনি তোমাকে কিছু? ওই যে 7 বছর আগে তার বাবার চিকিৎসার টাকা, সেটা আমি দিয়েছিলাম। বিনিময়ে শর্ত দিয়েছিলাম ও যেন তোমাকে ছেড়ে চলে যায়। ও বাধ্য মেয়ের মতো তোমার এগোতে চোট দিয়ে চলে গিয়েছিল। আজ আবার তোমার কাছে। মনে হচ্ছে আমার পাওনাটা এখনো শোধ হয়নি। আমি জাওয়াতের গলা চেপে ধরলাম আর বললাম, খবরদার, ওর নাম তোমার নোংরা মুখে আনবে না। অনন্যা এখন আমার প্রোটেকশনে। জাওয়াত কলার ছাড়িয়ে বলল, প্রোটেকশন? দেখা যাক। জাওয়াত একবার যা কেড়ে নেয় সেটা আর কেউ ফিরে পায় না। অনন্যাকে আমি আবার তোমার জীবন থেকে সরাবো, এবার পাকাপাকিভাবে। এই কথা বলে জাওয়াত চলে গেল। আমার বেডরুমে অনন্যা সুভাই বসে ফুফিয়ে কাঁদছে। জানলার কাছ দিয়ে বাইরের জড়ো বাতাস দেখা যাচ্ছে। আমি জ্বরের বেগে রুমে ঢুকলাম এবং অনন্যার সামনে এসে দাঁড়ালাম। আমার চেহারায় এক হিংস্র ভাব। আমি চিৎকার দিয়ে বললাম, অনন্যা, জাওয়াতের সাথে তোমার কি সম্পর্ক ছিল? 7 বছর আগে তুমি ওর থেকে টাকা নিয়েছিলে। কেন আমাকে মিথ্যা কথা বললে যে তুমি তোমার বাবার জন্য আমাকে ছেড়ে গেছো? আদি, আপনি ভুল বুঝছেন। জাওয়াত আমাকে ব্ল্যাকমেল করেছিল। ও বলেছিল আমি যদি আপনাকে না ছাড়ি তবে ও আপনার কেরিয়ার ধ্বংস করে দেবে। আমি আপনাকে বাঁচানোর জন্য ওর সাহায্য নিয়েছিলাম। এই কথা শুনে আমি দেয়ালে একটা ঘুষি মারলাম। আমাকে বাঁচানোর জন্য? আমি আদি। আমাকে বাঁচানোর ক্ষমতা জাওয়াতের মতো কুত্তার নেই। তুমি আমার ইগোতে লাথি মেরে একটা শত্রুর হাত ধরেছিলে। কেন আমার ওপর ভরসা করোনি? কারণ আপনি তখন অন্ধ ছিলেন আপনার জিদ নিয়ে। আমি ভয় পেয়েছিলাম আদি, আমি আপনাকে হারাতে চাইনি। আমি অনন্যার 2 হাত শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিলাম আর বললাম, শুনো অনন্যা, জাওয়াত আবার ফিরে এসেছে। ও আবার তোমাকে পাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু ও জানে না আদি তার জিনিস কাউকে দেয় না। ও যদি তোমার দিকে হাত বাড়ায় আমি ওর হাত কেটে ফেলবো, কিন্তু তোমার ওই মিথ্যা কথা আমি কখনোই বলবো না। বিশ্বাস আর আদির ডিকশনারিতে নেই। এখন শুধু আছে অধিকার। জাওয়াতকে আমি শেষ করব, কিন্তু তার আগে তোমাকে এই ঘরে বন্দি থাকতে হবে। বাইরের পৃথিবী আজ থেকে তোমার জন্য সব দরজা বন্ধ। আদি, আপনি এটা করতে পারেন না। এটা ভালোবাসা না, এটা পাগলামি। পাগলামি সই। যে মেয়ে আমার শত্রুর সাথে ডিল করতে পারে তাকে আমি চোখের আড়াল করব না। আজ থেকে তুমি আদির কয়েদি। তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার অনুমতিতে চলবে। আমি রুম থেকে বের হয়ে বাইরে থেকে তালা মেরে দিলাম। অনন্যা দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে লাগলো। আমার চোখে এখন প্রতিশোধের নেশা আর জাওয়াদের জন্য মৃত্যুর পরোয়ানা। আমার বিশাল বাড়িতে এখন গুটগুটে অন্ধকার আর বাইরে গুটি গুটি বৃষ্টি পড়ছে। আমি একটা বন্ধুকে ম্যাগাজিন লুট করছি। অনন্যা ঘরের ভেতর থেকে দরজা অনবরত ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে। আমার মুখে এখন কোনো দয়া মায়া নেই। আদি, দরজা খুলুন। আপনি এভাবে আমাকে বন্দি করে রাখতে পারেন না। জাওয়াদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও মিথ্যা বলছে। আমি ওর দরজার পাশে গিয়ে বললাম, জাওয়াত মিথ্যা বলেছে কি সত্যি বলেছে সেটা আমি দেখবো না অনন্যা। তুমি যে আমাকে অন্ধকারে রেখেছিলে তার শাস্তি তোমাকেই পেতে হবে। তুমি বলেছিলে না তুমি আমার গোলাম হয়ে থাকতে রাজি, তবে থাকো। আজ এই অন্ধকার ঘরে একা থেকে অনুভব করো 7 বছর আগে তোমার চলে যাওয়ার পর আমি কতটা একাকী ছিলাম। আমি আপনাকে বাঁচানোর জন্য ওটা করেছিলাম আদি। জাওয়াত আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। আমি শুধু আপনার জীবন চেয়েছিলাম। আমি দরজার উপর একটা ঘুষি মেরে বললাম, আমার জীবন আমার ইগোর চেয়ে বড় নয় অনন্যা। তুমি আমার শত্রুর কাছে মাথা নত করে আমার সম্মান তুলে মিশিয়ে দিয়েছো। এখন জাওয়াত এসেছে আবার তোমাকে ছিনিয়ে নিতে, কিন্তু ও জানে না আদি তার মরা জিনিসও কাউকে দেয় না। আমি পিয়নকে ডেকে বললাম, রহিম, গেটে সিকিউরিটি ডাবল করো, পাখি যেন ডানা জাপটাতেও না পারে।
আদির অফিসের আন্ডারগ্রাউন্ড পার্কিং। আদি তার গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎ চারপাশ থেকে 4-5টা কালো গাড়ি তাকে ঘিরে ধরলো। জাওয়াত গাড়ি থেকে নেমে এলো, তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। আদির ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। জাওয়াত সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কি আদি, ঘরবন্দি করে প্রেমিকাকে সামলানো যাচ্ছে না তো, নাকি এখনো অনন্যা আমার নাম জপ করছে? বিন্দুমাত্র বিচলিত না হয়ে আমি আমার শুটের বোতাম ঠিক করলাম। জাওয়াত, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমার এলাকায় এসে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জিনিসের নাম নিচ্ছ। তোমাকে মারলে পাপ হবে না, বরং শহর পরিষ্কার হবে। জাওয়াত হেসে বলল, আমাকে মারলে কি তুমি অনন্যাকে বাঁচাতে পারবে? দেখো তো তোমার ফোনে কার ছবি এলো। আমি ফোন করে দেখলাম অনন্যার বাবার হাসপাতালের কেবিনের সামনে জাওয়াতের গুন্ডারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার চোয়াল শক্ত হয়ে গেল, হাতের রগ ফুলে উঠল। জাওয়াত বলল, 1 ঘন্টার মধ্যে অনন্যাকে আমার কাছে পৌঁছে দাও, না হলে তোমার হবু শ্বশুরের ডেড বডি গিফট পাঠাবো। চয়েস ইজ ইউর আদি, ইগো বাঁচাবে নাকি ভালোবাসা? আমি হুট করে জাওয়াদের কলার ধরে ওকে গাড়ির বাটনের উপর আছাড় দিলাম। জাওয়াদের মুখের ওপর পিস্তল ঠেকিয়ে আমি চিৎকার করে উঠলাম, জাওয়াত, তুই আদির বিজনেস নষ্ট করতে পারিস, আদির ক্যারিয়ারে হাত দিতে পারিস, কিন্তু আদির ভালোবাসার উপর বাজি ধরছিস, এটা তোর জীবনের শেষ ভুল। আমি জাওয়াদের নাকে একটা সোজা ঘুষি মারলাম। জাওয়াদ রক্তাক্ত হয়ে পড়ল। আমি আমার বডিগার্ডদের ইশারা করলাম এবং গম্ভীর গলায় বললাম, হাসপাতালে ফোন কর, ওই গুন্ডাদের একটাও যেন জ্যান্ত না থাকে। আর অনন্যাকে খবর দে, আদি আসছে, ওর মুক্তি এই শহরের রক্ত দিয়ে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ছিল ইগর দেয়াল গল্পের পার্ট 5। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টের সাথে। আল্লাহ হাফেজ।